কারণ নাম দরকার নাই, জিজ্ঞেস করছি। আমাদের নতুন বিল্ডিং হচ্ছে পিজি একাডেমি বিল্ডিং। ডিসেম্বর পিজি কটা খুললো? 38 আছে আর 10টা এক্সট্রা বানালাম, 4টে মেডিসিন, 4টে চেস্ট, 2টো অর্থোডিক্সটা বানালাম। আরো আমরা যে হাটে ওটা যে চালু হয়ে বললে কি হলো? আরে স্বাস্থ্যমন্ত্রী অ্যাপ্রুভালই দিচ্ছে। আমি বললাম আপনি লিখুন, বাজেটের আগে করবেন, বাজেটের আগে লিখুন। না আর আমার মনে হয় জুনের এন্ড হয়তো স্টার্ট করতে পারবো। বললাম কি ভাই সে হোক কতদিন একটা দিনে পার ডে 40 থেকে 50 আমাদের এখানে প্রথম 50 জনের বেশি হয়। 10 জনের পারবো না, কারণ এত লোক সবাই তো আসে আর ওদের তো একটা না, ওদের প্রত্যেকটা আছে তাই না? সেই আমাদের কি 5টা হোক না আমরা হোক আমাদের আরেকটা মার্কা বেরিয়ে আছে রক্তের ব্যাপারটা দেখুন। রক্তের প্রচন্ড দাঁড়ায়, ব্লাড ব্যাংকের প্রচন্ড দাঁড়ায়। কারণ ব্লাড ব্যাংক সম্বন্ধে যদি আমাকে কেউ বুঝে আমি তো বুঝবো না। কারণ এখন যেটা সিস্টেম হচ্ছে, আপনি 1 বোতল ব্লাড দিয়ে দিচ্ছেন যে পেশেন্টকে, সঙ্গে সঙ্গে আপনাকে পাঠিয়ে দিচ্ছেন। এবার সেই ব্লাডটা লাগবে না, একসাথে 2টো প্যাকেট চলে গেল। বিশেষ করে নার্সিংহোম 2টো প্যাকেট চলে গেল, একটা লাগবে, একটা তো আপনি রিটার্ন নিচ্ছেন না, জানি তো না। তো সেই ব্লাডটা কোথায় যাচ্ছে? এগুলো তো দেখতে হবে, এগুলো তো আপনার সেভিসকে বলুন। না সেটা তো করা যাবে না, সেটা করা যাবে, সেটা করা যাবে। কিন্তু আমি বলছি যে এমন একটা সিস্টেম আপনাকে একটা পথ বার করতে হবে। কারণ ধরুন আমরা দেখছি তো রিকুইজিশনে হিমোগ্লোবিনের মাত্রা কমিয়ে যাচ্ছে। ধরুন একটা সার্জারি হবে, হিমোগ্লোবিনের মাত্রাটা কমিয়ে দেওয়া হলো 4.6 করে, 4টে ব্লাড হলো তো। সত্যি হয়তো ওনার লাগবে, 2টো ব্লাড থাকবে, ঠিক আছে। কারণ আপনি তো জানেন ক্রস ম্যাচ ব্যাপারটা বাইরে থেকেও হয়, তাহলে সেই সিস্টেমের মধ্যে দিয়ে করলে ওই পেশেন্টের কাছ থেকে পয়সা কিনলো, দরকার নেই রিকুইজিশনের। কোনো সিস্টেম নেই তো। আপনি নার্সিংহোমে কি হচ্ছে আপনি জানতে পারছেন, কিন্তু সরকারি ব্যবস্থাপনায় ব্লাডটা কালেকশন হচ্ছে, ব্লাডটা চলে যাচ্ছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে টাকার বিনিময়ে মানুষকে নিতে হচ্ছে। এই জায়গাটা সঙ্গে বসতে হবে। আপনাদের বললাম, আপনারাও বলুন, আমি তো বলবো এই সমস্যা, আমি তো বলবো এটা কিন্তু দেখতেই হবে। এটা কিন্তু খুব হচ্ছে। সাধারণ একজন পাবলিক নার্সিংহোম থেকে রিকুইজিশন নিয়ে আসছে দুপুর 2টোর পর, এখানকার ব্লাড ব্যাংক বলছে না দুপুর 2টোর পর তো দেওয়া যাবে। কিন্তু ধরুন কোনো নেতা বা একটা ইনফ্লুয়েন্সিয়াল পার্সন সে ফোন করলো, হয়ে গেল। তাহলে নিয়মটা যদি সবার জন্য এক না হয়, তা তো মুশকিল কোথায় পারে। দুপুর 2টোর সময় নিয়ে এসছে সে পেশেন্টকে, আপনি কিচেনে করে সেই পেশেন্টটা কিন্তু সত্যি লাগবে। কারণ সত্যি দেখা গেলো তার 2% হেমোগ্লোবিন, 3% হেমোগ্লোবিন আছে, যে কোনো সময় হার্ট অ্যাটাক হয়ে মরে যাবে, সেক্ষেত্রে দিতে হবে। একজন সাধারণ পাবলিক, গরিব মানুষ, অশিক্ষিত মানুষ, সে তো বোঝে না এগুলো, সে তো বোঝে না। সে পেশেন্টকে বাঁচাবার জন্য হসপিটালে চিকিৎসা পাচ্ছে না বলে নার্সিংহোমে ভর্তি করছে। একটা ব্লাড চালাবার জন্য নার্সিংহোমে ভর্তি হতে গিয়ে ব্লাড হসপিটাল থেকে নিয়ে যাচ্ছে, ব্লাড চালাবার জন্য সেই পেশেন্টকে 2000 টাকা দিতে হচ্ছে নার্সিংহোমে। সে তো কিছু বোঝে না, সে তো অশিক্ষিত মানুষ। সেই কাগজটা নিয়ে এসছে, ব্লাড ব্যাংকে এসছে, ব্লাড ব্যাংকের তরফ থেকে বলে যাচ্ছে দুপুর 2টো হয়েছে, আমাদের নিয়মিত নেওয়া যাবে। তো সত্যি তারপর আবার একজনের দরকার নেই, কোনো ইনফ্লুয়েন্সমেন্ট তাকে ফোন করে দিল, ছেড়ে ওইটা আমরা এখানে বসে বুঝবো কি জিনিস।
আপনাকে এই কথাগুলো তুলে ধরতে হবে মানে যে আমাদের ছেলেরা 14 পর কলকাতা মেডিকেল কলেজে আটকে থেকে জমা দিয়ে আসছে। আমিও শীতে মানে রাত্রি 12টার সময় বন্ধ ছিল, বহরমপুরের বন্ধ ছিল, রাত্রি 12টার সময় মোটরসাইকেল চালিয়ে শান্তিপুরে গিয়ে স্টেট বাসে চোখের ঢপ উঠিয়ে দিয়েছে। মরণোত্তর দেহদান। আমার বাবা সেই মেডিকেল কলেজে প্রথম আমার বাবার দেহদান করা হয়েছে। তো আমি সিস্টেমগুলো জানি, কীভাবে মানুষ প্রত্যাখ্যাত হয়, মানুষের সাথে কীভাবে খারাপ ব্যবহার করা হয়, এইগুলো যেন না হয়। কারণ আমি ওনাকে বলে গেলাম যে দেখুন, সিপিএম আমল যা হয়েছে, তৃণমূল আমল যা হয়েছে, এই আমল কিন্তু খুব ভয়ঙ্কর। একটা যদি কোনো রকম কোনো ভিডিও, একটা যদি কোনো রকম খবর, আর যদি সত্যতা থাকে, সে যত বড়ই ডাক্তার হোক, তার যত বড়ই লাইন থাকে, মানবে না কিন্তু একদিনে এক কলমের খোঁজাতে শেষ হবে। আমি আপনাদের সবাইকে বলি, যেন সাধারণ মানুষ আপনাদের কাছ থেকে আপনাদের স্বার্থ মতন যতটা সাহায্য পাওয়ার কথা যেন পায়। তারপরেরগুলো যেটা নাই, কী করলে আরও ভালো হবে, আর কি দরকার, আমি ওনাকে বলেছি, উনি ওনার মতন পাঠান। আমি আমার সাধ্য মতন চেষ্টা করব যাতে আমার এই হসপিটাল ভালো হয়, আরও মানুষের জন্য যাতে সেবা পাই, সে চেষ্টাটা করব। এবার আপনারা বলুন, যেটা নেই কি থাকা সত্ত্বেও যদি ফেরত যায়, সেটা তো দেখবেন। আর একটা কথা আমি বলবো, আমাদের চোখের ডিপার্টমেন্টে সামান্য ক্যাটক্যাট অপারেশন, সেটাও এত নিন্দিতের হচ্ছে। এখন মানে কথা না, মাস 1 বছর ধরে চলছে। 1 বছর, সেটাও ভালোই হচ্ছে 1 বছর। আর আমাদের এখানে যেমন আছে যে হসপিটালে কেউ মারা গেল, ওনারা গিয়ে চোখটা দিল, সেখানেও কিন্তু পাবলিক আছে। কারণ আমরা ধরুন নবগ্রাম বা বেলডাঙ্গাতে কেউ মারা গেলে আমাদের খবর দিলে, এই ধরুন 2 মাস আগে বেলডাঙ্গাতে আমরা কিন্তু নিজের পয়সাতে গাড়ি চালিয়ে গিয়ে সেখানে চোখ তুলে নিয়ে এসে আপনার হসপিটালে আমরা জমা দিচ্ছি। কিন্তু এখানে কেউ মারা গেলে তো 4 ঘন্টা 5 ঘন্টা সময় লেগে যাচ্ছে। যেমন আপনি জানেন মরণোত্তর দেহদান নিয়েও আপনাকে আমি মেলাবার করেছি, আপনি বলেছেন আজ রোববার হবে না, এই দুপুর 12টার সময় ছিলেন, এখন হবে না। এবং এখন এইগুলোকে উৎসাহিত করতে গেলে, যেমন ধরুন বহরমপুর মিউনিসিপ্যালিটি তৃণমূল পরিচালিত, তা আমি চেয়ারম্যানকে গিয়ে বললাম যে অন্যান্য জায়গায় চাকরি বাড়ার সাথে যে মানুষ মারা যাওয়ার পর চোখদান করার পর উৎসাহিত করার জন্য শ্মশান খরচা নেওয়া হচ্ছে। তো বহরমপুর মিউনিসিপ্যালিটির সমস্যা বলে তুমি একটা তোমার পূজাপাঠাগারের প্যাডে একটা চিঠি করে দাও। আমাদের অনারেবল এমএলএ সাহেব মিস্টার সুব্রত মৈত্র হাসপাতালে ভিজিট করে গেলেন। উনি আমাদের কিছু দিশা দিয়েছেন যেগুলো আমাদের করতে হবে, ইমিডিয়েটলি করতে হবে। সেটা আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি দিন-15-র মধ্যেই পুরো প্রবলেমগুলো সলভ করে ফেলার। আর কিছু লং টার্ম প্রবলেম আছে যেগুলো আমরা চেষ্টা করছি লং টার্ম উইদিন ফিউ মান্থের মধ্যে প্রবলেম হয়ে যাবে। টার্সিয়ারি ক্যান্সার উনি দেখে গেলেন, তার রেডিয়েশন আমাদের হোপফুলি সামনের মাসে এন্ডে কি জুলাই মাসে চালু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। লাইসেন্স জন্য টালেক্সের জন্য ওয়েট করছি। ঠিক আছে, আমি ওখানে এসে ভুল ঠিক নেই, বাড়ি বসে আছে। চলে আসুন, একতলায় চলে আসুন, একতলায় চলে আসুন। মিটিং শেষ হলো, একটা মিটিং শেষ হলো, মিটিং শুরু করবো। সবাইকে প্রিন্সিপালের সাথে কথা হলো, শেষ হলো। প্রিন্সিপাল সেগুলো আপনাকে আমি বলেছি, উনি তো ওনার দিক থেকে চেষ্টা করছেন। যতগুলো বিভাগ আছে তার যারা ডাক্তার আছেন চেষ্টা করুন যেন মানুষ আশাহত হয়ে হসপিটাল থেকে বের হয়। এটা দেখবেন যা হয়ে গেছে হয়ে গেছে। আমি আপনারা যারা এখানে আছেন আমাকে দেখে মনে হচ্ছে এরকম
আমি আপনারা যখন ডাক্তার লাইনে আসেননি বা এই লাইনে আসেননি, আমি এই 40টা বছর ধরে পুরনো হসপিটাল আর নতুন হসপিটাল আমাদের মুখের কথা বাংলা কথা ছিল, পুরনো হসপিটাল আর নতুন হসপিটাল। আমরা এই সকাল থেকে উঠে রাত্রি পর্যন্ত কোন রুগীর কী লাগবে, কোন রুগীর ডাক্তারের সাথে কথা বলতে হবে, কোথায় গেলে ডাক্তারবাবু তখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কার্ড দিত, বড় বড় মানে কোম্পানি কার্ড দিত, নিয়ে আসতাম পেশেন্টকে দেওয়ার জন্য। তো আমি বিশেষ করে আমি হসপিটালের এইসব সবগুলোই কিন্তু আমি জানি। আমি আপনাদের মতো ডাক্তার না, কিন্তু এই সিস্টেমের মধ্যে আমি কিন্তু ছিলাম। 1982 সাল রক্তের যখন কোনো সুব্যবস্থা ছিল না, তখন জেলের কয়েদিদেরকে দিয়ে রক্ত টানানো হতো। 2 টাকা গভর্নমেন্ট অ্যালার্ট করতো, 4 আনা পয়সা মিষ্টির জন্য অ্যালার্ট করতো। সেই সময় থেকে বহরমপুর ব্লাড ব্যাংককে সচল করার জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ, আমরা ছিলাম, আমরা করেছি। আজকে সেটা আপনি মুর্শিদাবাদ জেলায় দেখতে পাচ্ছেন। বাজে দশা হয়েছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজের, কি কি জিনিস সেগুলোকে তুলে ধরলেন এবং কি কি ভাবছেন পরবর্তীকালে চিন্তা ভাবনা? মুর্শিদাবাদ মেডিকেল কলেজের এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ চালু হয়। তৃণমূল সরকারের আমলে যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের রূপ দেওয়া হয়েছে তাতে অসংখ্য বিভাগ নেই, এবং সবথেকে যেটা আশ্চর্যজনক ঘটনা, এটা আমরা অনেক দিন ধরেই বলে এসেছি, হার্ট চিকিৎসার জন্য মানে কার্ডিয়াক কোনো ডাক্তার এই মেডিকেল কলেজে নেই। এরকম অনেক বিভাগের ডাক্তার নেই, এবং বিভাগের ডাক্তার থাকলেও অনেক ইনস্ট্রুমেন্ট নেই, যার জন্য সঠিকভাবে ভালো চিকিৎসা এই মেডিকেল কলেজে হয় না। এছাড়াও এই মেডিকেল কলেজের যে বিষয়গুলোর উপরে আজকে প্রিন্সিপালের কাছে আমি বলে এলাম, সে বিষয়গুলো আপনাদেরকে আমি বলছি, আপনারা সঠিকভাবে বিষয়গুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরুন। যেমন স্ক্যাভেঞ্জার স্টাফ আমাদের এই মেডিকেল কলেজে 217 জন আছে। আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজের যেভাবে রুগী ভর্তি হয় এবং আউটডোরে রুগী দেখানো হয়, আমি বলে এলাম এই 217 জন স্টাফ দিয়ে এটা সম্ভব নয়। সব থেকে বড় কথা হলো যে ইনডোর বিভাগে পেশেন্টদেরকে ক্যাথিটার পরানো থেকে আরম্ভ করে অক্সিজেন দেওয়া, বিপি মাপা, ব্লাড সুগার মাপা, এবং ওয়ার্ডের ঘরে মেডিসিন থাকে সেটা বার করে মাঝে মধ্যেই পেশেন্টকে এই স্ক্যাভেঞ্জার যারা কাজ করে তাদেরকে দিয়ে দেওয়ানো হয়। এটা ইমিডিয়েট বন্ধ করতে হবে, কারণ এটা ওনাদের কাজ নয়। দ্বিতীয়, ওপিডিতে 6 থেকে 7 জন দালাল থাকে, তার মধ্যে রাজু শেখ তার 4 জন, বাকি 2 জন আলাদা। এর মধ্যে মানিক শেখ একজন দালাল আছে, যে মেডিসিন ওপিডিতে শনিবার ডক্টর বিকাশ সরকারের ঘরে থাকে। এমার্জেন্সিতে সব সময় ডাক্তাররা থাকেন না, বেশিরভাগ নার্সিং স্টাফ টেবিল ছেড়ে উঠতে চান না। কোনো রুগীর প্রয়োজনে স্যালাইন পাল্টানোর দরকার পড়লেও সেই কাজ অন্যজনদেরকে দিয়ে করানো হয়। ওয়ার্ডের স্ক্যাভেঞ্জার ছাড়া যারা আউটডোর প্রিন্সিপাল অফিসে যারা কাজ করে তাদেরকে 2 ঘন্টা ডিউটি বাড়ানোর কথা বলেছে। ওয়ার্ড গেট পাস নিয়ে মাসিদের থাকার কথা বলা সত্ত্বেও অনেক মাসি বিনা গেট পাসে থাকে। হসপিটালে গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবস্থা থাকলেও সেই পার্কিংয়ে যেখানে 10টা অ্যাম্বুলেন্স থাকার কথা সেখানে 25টার উপরে অ্যাম্বুলেন্স থাকে, যার জন্য হসপিটালে যারা বিভিন্ন চিকিৎসা করাবার জন্য রুগী নিয়ে আসেন বা মোটর সাইকেলে আসেন বা টুকটুকে আসেন, বিচ্ছিন্নভাবে গাড়ি রেখে দেওয়ার জন্য হসপিটাল চত্বর
অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় থাকে, সেটা দেখার জন্য আমি প্রিন্সিপালকে বলে এলাম। আউটডোর এবং যিনি অপারেশন করবেন, প্রত্যেক সপ্তাহের প্রত্যেক ডেটে যারা করবেন তাদের নামের তালিকা ঝুলিয়ে দিয়ে আসার জন্য বলা হলো। ডায়ালিসিস বিভাগ সেরকমভাবে চলছে না। ডায়ালিসিস বিভাগ আরো সুন্দর পরিচ্ছন্ন অবস্থায় চালানোর জন্য বলে আসা হলো। কেমোথেরাপি ডিপার্টমেন্টে মাঝে মধ্যেই মানুষ ওষুধ পায় না, এই বিষয়েও প্রিন্সিপালকে জানানো হলো। এছাড়া ব্লাড ব্যাংক সহ এমআরআই এবং সিটি স্ক্যানে প্রচুর দালাল নিযুক্ত হয়েছে এবং একজন মানুষের এমআরআই করার জন্য 2000 টাকা করেও দালালরা নিচ্ছে। ইমিডিয়েট এই ব্যবস্থা যাতে না থাকে হসপিটালের মধ্যে, সেটাও বলা হলো। আমাদের এই হসপিটালে আইন শৃঙ্খলা দেখার জন্য যে পুলিশদের রাখা হয়েছে, সেই পুলিশদের মধ্যেও বিভিন্ন দুর্নীতির ছায়া আমরা দেখতে পেয়েছি, সেটাও আজকে প্রিন্সিপালকে বলে আসা হলো। এছাড়াও বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যে কজন ডাক্তার আছেন তারা যেন সপ্তাহে 6 দিনই তাদের নির্দিষ্ট সময়ে হসপিটালে উপস্থিত থাকেন। যিনি আউটডোর করবেন বৈকাল 4টে পর্যন্ত, সকাল 9টা থেকে বৈকাল 4টে পর্যন্ত তার চেয়ারে যেন তিনি বসে থাকেন রোগীর সেবা দান করার জন্য। এছাড়াও আউটডোর বিভাগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং সুশৃঙ্খলভাবে যাতে রোগীরা টিকিট কেটে ওপিডিতে দেখাতে পারে, এটার জন্য বলা হলো। এর মধ্যে থেকেও সব থেকে একটা ভালো কাজ দেখে এলাম, যেটা কেন্দ্র সরকারের পরিচালনায়, কেন্দ্র সরকারের অর্থে আমাদের যে অঙ্কোলজি ডিপার্টমেন্ট আছে, সেই অঙ্কোলজি ডিপার্টমেন্টে রেডিওথেরাপি সেন্টার শুরু হতে যাচ্ছে বেশ কিছুদিনের মধ্যে। এটা মুর্শিদাবাদ জেলায় বিশেষ করে যারা ক্যান্সার পেশেন্ট তাদের কাছে বিরাট সুখবর, কারণ মুর্শিদাবাদ থেকে রেডিওথেরাপি নিতে যাওয়ার জন্য কলকাতায় যেতে হতো, সেটা আর যেতে হবে না। কিছুদিনের মধ্যেই এই কাজ শুরু হবে। চাইল্ড বিভাগে 100টা বেড নিয়ে নতুনভাবে শুরু হবে খুব তাড়াতাড়ি। তো এইসব বিষয়গুলো বসে আমরা বলে এলাম। সব থেকে যেটা জরুরি ব্যাপার সেটা বলা হলো যে ডাক্তার যেন হসপিটালে 6 দিন থাকে এবং যিনি আউটডোর করবেন তিনি সকাল 9টা থেকে যতক্ষণ পর্যন্ত রুগী টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকবেন তাদের চিকিৎসা যেন হয়, এবং যিনি ওটি করবেন তিনি যেন তার নির্দিষ্ট সময়ে হসপিটালে ঢোকেন এবং সেই দিনে তার যতগুলো অপারেশন করার কথা ততগুলো অপারেশন করার পরই তিনি যেন হসপিটাল থেকে যান। ব্লাড ব্যাংকে নিয়মিত ব্লাড ব্যাংকের যিনি ডাক্তার তিনি বসেন না। ব্লাড ব্যাংকে কিছু অসাধু সংগঠনের লোক তারা বিকেলবেলায় সন্ধ্যাবেলায় ব্লাড ব্যাংকে নতুন সমাজসেবী হিসেবে পরিচিতি দিয়ে তারা ব্লাড ব্যাংকে আড্ডা মারে, এগুলো বন্ধ করতে হবে। নার্সিংহোম থেকে যে রিকুইজিশন ব্লাড ব্যাংকে আসে, অনেক সময় দেখা যায় 2 বোতল ব্লাডের জন্য বা কোনো সময় 3 বোতল ব্লাডের জন্য সরকারি নিয়মে ব্লাড ব্যাংক থেকে যে রক্ত রোগীর জন্য বরাদ্দ করা হয় তার সঙ্গে সঙ্গে কম্পিউটারাইজ হয়ে যায়, যার জন্য ব্লাড ব্যাংক সেই রক্ত আর ফেরত নিতে পারে না। নার্সিংহোম 2 বোতল বা 3 বোতল রক্ত নিয়ে যাওয়ার পর সেই রক্ত আদৌ সেই পেশেন্টকে কতটা চালালো, কতটা বাঁচলো তার কোনো হিসাব থাকে না। এইভাবে সাধারণ মানুষ ব্লাড ব্যাংকে সচল করার জন্য যে রক্ত দান করেন, আসলেও তাদের এই রক্ত সঠিকভাবে রূপায়ণ হয় কিনা সেটাও দেখে আসার জন্য আমি প্রিন্সিপালকে বলে এলাম। তো এরকম নানাবিধ অনেক রকমের অসুবিধা যেগুলো সাধারণ মানুষকে সম্মুখীন হতে হয়, সেগুলো যেন খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যায়
এবং আমি 15 দিনের মধ্যে এই যে কাজের তালিকা দিয়ে এলাম, সেটা 15 দিন পর গিয়ে আমি রিভিউ করবো, এটাও আমি বলে এলাম। আমাদের সরকার স্বচ্ছভাবে সৎভাবে সাধারণ মানুষের সেবা যাতে হয়, সেখানে যাতে কোনো অসৎ দুর্নীতিরা চান্স না পায়, সেই ব্যাপারে সজাগ। সে ডাক্তার থেকে আরম্ভ করে হসপিটালের কোনো স্টাফ যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করে, কোনো অসৎভাবে অর্থ উপার্জনের চেষ্টা করে, তাহলে এই সরকার সেটা বরদাস্ত করবে না, সেটা আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। এছাড়াও এই হসপিটালে আরেকটি রোগী কল্যাণ সমিতি কেন্দ্র বাড়াতে হবে, তার জন্য প্রিন্সিপালকে বলে এলাম, স্বাস্থ্য দপ্তরে আপনি জানান। এবং আরও কিছু ভালো ডাক্তার আমাদের এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজে দরকার। আমি প্রিন্সিপালকে বলে এলাম যে আপনি সেটা স্বাস্থ্য ভবনে পাঠান, নিয়ে আসার চেষ্টা করুন। আরও অনেক কিছু ইনস্ট্রুমেন্ট দরকার, সেগুলোর জন্য স্বাস্থ্য ভবনকে আমি রিকুইজিশন করতে বললাম। আজকে এতগুলো কাজ করে আসার পর আপনাদের সামনে আমি প্রেস মিট